শিবের বান্দা। এতদিন তুমি যাকে পুজো করে এসেছ, সেই হিন্দুস্তানের হাজার হাজার মন্দিরকে আমি মাটিতে গুঁড়িয়ে দিয়েছি। সেই কাশী বিশ্বনাথ মন্দিরকে, সেই শিবের সবকিছু আমি 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 মাটিতে গুঁড়িয়ে ধুলোয় মিশিয়ে দিয়েছি। এখন আপনি কি করবেন? কি করবেন? আল্লাহর পানাহ নেবেন? পানাহ নেবেন? ইসলাম গ্রহণ করুন, ইসলাম কবুল করুন, ইসলাম কবুল করুন। এই সহিংসা গোটা হিন্দুস্তানকে হাতের মুঠোয় করে রাখবে। এই সহিংসা গোটা কাশীকে নিজের বুকে জায়গা দেবে। হা 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 হা। ক্ষমা করবেন সাহেব, মরাঠা বীর শিবাজি, যার একটা পায়ের নখ আপনার এত বড় চাহিদা দাও ধরতে পারছে না, সেখানে আমাদের মহাদেবের কাশীকে আপনি বুকে জড়িয়ে ধরবেন কিভাবে? আপনি মন্দির ধ্বংস করে উল্লাস করছেন। এই উল্লাস আগেও দুবার হয়ে গেছে। দুজন মূর্খ কিন্তু পারেনি। তার কোন ভক্তকে বারবার পাঠিয়েছে। তাই বলছি, একদিন আসবে যেদিন এই মন্দির আবার কারোর হাতের ছোঁয়ায় নতুন করে গড়ে উঠবে। সে আসবে, সে আসবে। তোমরা দাঁড়িয়ে কি করছো? ওকে নিয়ে যাও, ওখানে। ওই কালো পাথরের উপর ওর মাথাটা চেপে ধরে রেখে ওই তলোয়ার দিয়ে ওর মুন্ডুটা কেটে কেটে দুভাগ করে দাও। ওর শিবকে আমি তারই ভক্তের রক্ত দিয়ে আজ আমি অভিষেক করব। নমঃ পার্বতী পতায়ে, হর হর মহাদেব। রক্তের প্রতিটা ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে, কয়লার খাদানে, পাহাড়ে জঙ্গলে লেখা হচ্ছিল যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচ আর হাড়ের ফসফেট দিয়ে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছিল যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন,
তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের উপর এখন গাঢ় হয়ে নেমে আসছে ভাকরা নাঙারের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। দিগ্বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটা হাল বহনকারী বলরাম, প্রতিটা ধর্ষিতা আদিবাসী রমণী শোক নয়, ক্রোধের আগুনে দাও দাও করে জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। আমি সময়, আমি ছিলাম, আমি আছি এবং আমি থাকব। আমায় তখন রক্তে লেখা হচ্ছিল রোজ। কেউ জানতো না এই চাপ চাপ রক্তের দাগ কবে ধুয়ে যাবে। আসলে দেশের মানুষের টাটকা রক্ত সেদিন স্বয়ং ঈশ্বরও আটকাতে পারেননি। এটাই কি ধর্ম, যাকে ধারণ করতে ঈশ্বর বারবার পাঠিয়েছেন তার দূতদের? ছি! একদিকে যখন এই ইতিহাস লেখা হচ্ছিল, তখন আর একদিকে নতুন ইতিহাস সৃষ্টি করছিলেন স্বয়ং ঈশ্বর। মহারাষ্ট্রে জামখেরের অন্তর্গত চণ্ডীগ্রামে ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ। বৃষ্টি আসবে, আর একটু পরেই প্রতিটা মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটা পাথরের গা ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। মানকতি বাও, তুমচে মুলকি আহি। আশেপাশে কেউ আছে গঙ্গাধর? না মহারাজ, ভগবানদের কোনো মশাল আমরা দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে জায়গাটা নিরাপদ। বেশ, আসুন আমরা এখানে একটু বিশ্রাম নিই। এইভাবে আর কতদিন দেওয়ানজি, এইভাবে আর কতদিন? আমরা কি দিল্লির মসনদের চোখে ধুলো দিয়ে আদৌ একজোট হতে পারবো কোনোদিন? জানি না মহারাজ,
শিবাজি রাজার ছাবা ওদের ভিত অনেকটা নাড়িয়ে দিয়ে গেছে। তবে আমরা যদি বিচ্ছিন্নভাবে লড়াই করি তাহলে ওরা কিন্তু আবার সুযোগ নেবে। সেটাই তো সমস্যা দেওয়ানজি, সেটাই তো সমস্যা। আমাদের এখন একজোট হয়ে লড়তে হবে। এই শক্ত মুঠার মতো নেন। কে কে ওখানে? পরিচয় দাও, নাহলে তলোয়ার চলবে। দাঁড়ান মহারাজ, দেখছি। দেখ মহারাজ, আমার প্রণাম নেবেন। আমি মানকুজি সিন্দে, এই গ্রামের প্রধান। আপনারা নিজ বাড়িতে আছেন ভাববেন। এত রাতে কেন আপনারা এই ভাঙা শিব মন্দিরে এসেছেন আমি সবটাই জানি মহারাজ, যে কারণে আমি কোনো প্রশ্ন করব না। মহারাজ, আমার বাড়ির থেকেও অনেক বেশি নিরাপদ এই ভাঙা শিব মন্দির। ইচ্ছা তো করে যে আপনাদেরকে আমার বাড়িতে নিয়ে গিয়ে একটু সেবা যত্ন করি, কিন্তু গ্রামের প্রধান হয়ে আমার একটা ছোট্ট ভুল এই গোটা গ্রামকে পুড়িয়ে খাক করে দেবে। তাই আমাকে ক্ষমা করবেন মহারাজ। আপনি নিশ্চিন্ত ঘরে যান। এই লড়াই আমাদের সব্বার। আমাদের সকলকে এখন এক হয়ে থাকতে হবে, শক্ত হতে হবে। আমরা বাকি রাতটুকু এই মন্দিরেই কাটিয়ে দেব। আপনাদের জন্য কি অল্প একটু আহারের বন্দোবস্ত করব? না, এত উত্তর আবার কিচ্ছু নেই, কিচ্ছু চিন্তা করবেন না। দেবাদিদেব মহারাজের প্রসাদ আমরা দুজনে ভাগ করে খেয়ে নেবো। এছাড়া সকাল হবার আগেই আমাদের বেরোতে হবে, ইন্দোর ফিরতে হবে আমার। প্রণাম মহারাজ। আপনি এখন আসুন। মহারাজ, এদেরকে কি এতটা বিশ্বাস করা ঠিক হবে? কেন নয় দেওয়ানজি, কেন নয়? ভুলে যাবেন না, মাটি এদের কাছে মা, ভগবান, ঈশ্বর। এরা সবকিছু ভুলতে পারে, মাটিকে ভুলতে পারে না, মাকে ভুলতে পারে না। সেটা আমাদের থেকে ওরা বেশি ভালো বুঝে। চলুন এখন একটু বিশ্রাম নিতেই হবে। বড্ড ক্লান্ত লাগছে। দেওয়ানজি কিসের কলহ? দাঁড়ান মহারাজ, আমি দেখছি। এত মানুষের চিৎকার কিসের? দেখছি মনে হচ্ছে কেউ কিছুটা ভাগাচ্ছে। আপনি দ্রুত না। মহারাজ, ওই ফসলের মধ্যে একটা ষাঁড় ঢুকে পড়েছে। ওই ষাঁড়টা ঢুকে ওদের সমস্ত ফসল নষ্ট করে দিচ্ছে। তাই চাষিরা ওই নাগারা বাজিয়ে ওই ষাঁড়টাকে দাঁড়াচ্ছে। আরে ওটা তো একটা বাচ্চা মেয়ে মনে হচ্ছে। চলুন তো দেওয়ানজি, আমরা সামনে গিয়ে দেখি। চলুন।
কি করছিলি মা তুই? আমার যে ভয় মুখ শুকিয়ে যাচ্ছিল। শোনো, ওই দেখো মহারাজ এসেছেন। মহারাজ, আমার মেয়ে প্রণাম কর। ইনি ইন্দোরের রাজা মালাহারা হোলকার। বড়দের আগে প্রণাম করতে হয়, বাবা তাই শিখিয়েছে। উনি দেবাদিদেব মহাদেব তো আমাদের সবার থেকে বড়। বেশ বেশ, তোমার নাম কি মা? অহল্যা মানকজি শিন্দে। আচ্ছা, তা তোমার ভয় করলো না? কেন ভয় করবে কেন? ভয় তো ও আমাদের পাচ্ছিল সবার থেকে, তাই তো ওকে মুক্ত করে দিলাম। কিন্তু এই পশুরা যদি তোমাকে আঘাত করতো তখন? আঘাত? দেবাদিদেব আছেন তো, উনি ওনার ভক্তের ঠিক খেয়াল রাখবেন। আর আমি তো ওনারই বাহন নন্দী মহারাজকে মুক্তি দিতে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুমি এখন এসো মা, বেঁচে থাকো মা। হ্যাঁ যাও, মেয়েকে নিয়ে যাও। মানকোজি, হ্যাঁ মহারাজ। মানকোজি, আমি আমার ঘনিষ্ঠ পুত্র খণ্ডেরাবের জন্য এইরকমই একজন বীরাঙ্গনা পুত্রবধূকে ঘরে নিয়ে যাব বলে মনস্থির করলাম। হ্যাঁ মহারাজ, কিন্তু কিন্তু জানি দেওয়ানজি, কিন্তু সময় খুব কম, দ্রুত বিবাহের ব্যবস্থা করুন। মানকোজি, মানকোজি, আপনার কোনো আপত্তি নেই? কি বলছেন মহারাজ? কাঁদছেন কেন মানকোজি? বুকে আসুন মানকোজি, বুকে আসুন। সেদিন ছিল উৎসবের, সেদিন ছিল ছোট্ট প্রাণের সুবাস সমগ্র মধ্য ভারতে ছড়িয়ে দেওয়ার। কিন্তু কিন্তু এই মিলন তখনও অধরাই ছিল, কারণ বিয়ের ঠিক পরপরই ছোট্ট খান্ডেরাওকে মহারাজ মালহার পাঠিয়ে দেন মহলের বাইরে অস্ত্র প্রশিক্ষণের উদ্দেশ্যে। একদিকে মহলের বাইরে চলতে থাকলো খান্ডেরাওয়ের অস্ত্র প্রশিক্ষণ, আর অন্যদিকে মহলের ভেতরে চলতে থাকলো অহল্যার অস্ত্র প্রশিক্ষণ।
পাই প্রাসাদে ঢুকে পড়েছে। এইদিকেই আসছে ক্রমশ। আপনারা স্থান পরিত্যাগ করুন এক্ষুনি। মহারাজ আপনি ভিতরে যান। মাথার উপর দেবাদিদেব মহাদেব রয়েছে, তিনিই তো ভক্তদের রক্ষা করবেন। কি ভুল বললাম মহল্লা? আপনি যথাযথ মনে হয়েছে। প্রতিহার তুমি যাও। আমি কাকে দেখছি? এ কে আমার সামনে? আপনার পুত্র খান্ডেরাও মালহারাও হোলকার। মহারাজ আমি জানতে চাই যে এই প্রহসনের উদ্দেশ্য কি? উনি তো আহতও হতে পারতেন। আমায় ক্ষমা করবেন পিতা, বিগত 10 বছর ধরে পুনে সহ সমগ্র মধ্য ভারতে আপনার পুত্রবধূর প্রভূত সুখ্যাতি শুনেছি তার তলোয়ার নাকি উল্কার গতির ন্যায় হাওয়াকেও দুভাগ করতে পারে। তাই এটাকে প্রহসন না বলে এটাকে নিছক সঠিক এবং সত্য উদ্ঘাটনের পন্থা বলতে পারে। চিতাবাঘের বুদ্ধি, বাজ পাখির নজর আর অহল্যার তলোয়ারের উপর কখনো সন্দেহ করবেন না শ্রীমৎ সর্দার। আমার তলোয়ারে রাজ পরিবারের রক্ত আমার জন্য অপমানজনক। পিতা, আজ আমি সম্পূর্ণ চিন্তামুক্ত হলাম। আমার অবর্তমান এই দেশ, এই রাজ্য সবকিছু একেবারে সুরক্ষিত হাতে থাকবে। কি বলো প্রতিহার? ইয়াটা কই শঙ্কা নেই। শুনলেন তো কি বললো? ইয়াতা কহি শঙ্কা না। প্রতিহার আপনি ভিতরে যান, আমার একটু খান্ডেরাওয়ের সাথে কিছু কথা। অমল্লা মহারাজ তুমি থাকো। খান্ডেরাও রাজ্যের সামরিক শক্তি বৃদ্ধির জন্য এমন কোন প্রস্তাব তোমার কাছে আছে যা তুমি আমাকে দিতে চাও? পিতা, আমি রাজ আদেশ পালন করি এবং সেইভাবে নিজেকে তৈরি করেছি। পরিকল্পনা আমার কাজ নয়, রূপায়ণ আমার কাজ। আপনি আমাকে যুদ্ধক্ষেত্রে যেতে বলুন, আমি চলে যাব। নিজের শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ জিতে যুদ্ধক্ষেত্রের মাটি আপনার পায়ের কাছে নিয়ে রেখে। কিন্তু প্রশাসনিক কাজে আমার তেমন কোনো আগ্রহ নেই, বরং সেই সময়টা আমি আমার বন্ধুদের সঙ্গে মৃদঙ্গ অনুশীলন করতে বেশি পছন্দ করব। মানলাম, কিন্তু এটা তো ভেবে দেখবে যে কোনো রাজ্যের প্রশাসনিক স্তর যদি দুর্বল হয় তাহলে তার সামরিক শক্তি কখনোই শক্তিশালী হতে পারে না। কিন্তু পিতা, আমি জানি তুমি এখন তোমার বন্ধুদের সাথে মৃদঙ্গ অনুশীলনের জন্য খুব উন্মুখ হয়ে রয়েছে, তাই তো? যাও যাও যাও। অহল্যা, আমাদের এই রাজ্যের সামরিক শক্তি বৃদ্ধির ব্যাপারে তোমার বিশেষ কোনো মতামত আছে? ক্ষমা করবেন মহারাজ, যে রাজ্যে তুকোজি রাওয়ের মতন যোগ্য সেনাপতি আছেন, গঙ্গাধর রাওয়ের মতন প্রবীণ দেওয়ানজি বর্তমান, সেখানে আমার মতামত দেওয়া বোধহয় খুব একটা শোভনীয়।
অহল্যা প্রশাসনের শীর্ষে যে মানুষ বসে থাকে, নিচের তলায় ফুটে যাওয়া অনেক কিছুই তার নজর এড়ায় না। হ্যাঁ, তুকোজি আমার পালিত পুত্র হলেও তাকে আমি ভালোবেসে এসেছি ভরা ভর। আমার পুত্র খান্ডেরাওয়ের থেকে তাকে কোনোদিন আমি পার্থক্য করি। অহল্যা এটা তো মানবে যে সেনাপতি আর দক্ষ প্রশাসকের মধ্যে একটা পার্থক্য থাকে। আর দেওয়ানজির কথা বললে ওটা আমি বাড়ি দিই। কিন্তু এরা যে সামরিক শক্তির ওপর মতামত দেওয়ার যোগ্যতা কি আদৌ আমার আছে মহারাজ? অহল্যা বিলক্ষণ তোমার আছে। আমি তোমাকে 9 বছর ধরে দেখে আসছি। তুমি তোমার মতামত আমাকে বলো, আমি শোনার জন্য প্রস্তুত হব। প্রস্তুত বলো। মহারাজ, আপনি তো জানেন যে এই রাজ্যের বেশিরভাগ সৈন্যই কৃষক। তাই আমি বলছি যে কৃষকদের সকল ঋণ মুকুব করতে হবে। তা না হলে ঋণ পরিশোধের চিন্তায় তারা বেশি সময় ধরে চাষ করবে এবং তা আমাদের সামরিক শক্তিকে দুর্বল করবে। দ্বিতীয়ত ডাকঘর, নতুন দুর্গ নির্মাণ, পুরাতন দুর্গগুলির মেরামতির কাজ শুরু করতে হবে। তৃতীয়ত, যত শীঘ্র সম্ভব কামানের গোলা নির্মাণের কাজ শুরু করতে হবে। এবং 4, পুরুষের পাশাপাশি মহিলাদেরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। তাহলে তারা নিজের ঘরকে সুরক্ষিত রাখার পাশাপাশি রাজ্যের কাজেও সদর্থক ভূমিকা গ্রহণ করতে পারবে। আচ্ছা হল, এই যে তুমি বলছো, আচ্ছা মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতার জন্য এমন কোনো পথ তোমার জানা আছে? মহেশ্বরী শাড়ি। বুঝলাম না, আমাকে একটু বিস্তারিতভাবে বলবেন? মহারাজ, মহেশ্বরে এক ধরনের শাড়ির প্রচলন আছে যা ওজনে হালকা, কারুকার্যময় এবং যা মহেশ্বরের ঐতিহ্যবাহী দক্ষতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করছে। এই শাড়ি মূলত মধ্য ও পশ্চিম ভারতের বৈবাহিক উৎসব সহ দৈনন্দিন কাজেও ব্যবহারযোগ্য। তাই আমার প্রস্তাব, এই শাড়িকে বাণিজ্যিকভাবে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া হোক। অভূতপূর্ব! আমি আজকে খুশি এই জেনে যে আমি কোথাও ভুল করি। খান্ডেরাও আমাকে ঠিক কথাই বলেছে। রাজ্য যোগ্য প্রশাসকের হাতেই আছে, যে শুধু তলোয়ার দিয়ে নয়, তার মস্তিষ্ক দিয়েও প্রশাসন চালাতে প্রস্তুত। ধন্য হল। কিসের আওয়াজ? কিসের শব্দ? ক্ষমা করবেন মহারাজ, আমি আপনার অনুমতি ছাড়াই একটি কাজ করে ফেলেছি। আসলে সকলের আলোক্ষ্যে বহুদিন আগে থেকেই আমি কামানের গোলা নির্মাণের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছিলাম। এ শব্দ তারই ফল। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমাদের রাজ্য এখন সুরক্ষিত। আমায় আজ্ঞা দিন, আমার এখনো অনেক কাজ বাকি।
বছর পর এলো এই মিলনের রাত। আজ ওই চাঁদ বুঝি তার সর্বশেষ আলোক বিন্দুটুকু ফেলে রাখবে ওদের উপর সারা রাত। তারারা লজ্জায় ঢেকে ফেলবে ওদের মুখ। হে শিব, তুমি কেবল সাক্ষী আজকের এই রাতের। তোমার কৃপা ওদের উপর বর্ষিত হোক আজীবন। অহল্যার স্বামী খান্ডে রাও তার ৩১ বছরের জীবনে ১০টি যুদ্ধে সর্দারের ভূমিকায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু ১৭৫৪ সালের কুমের দুর্গের শেষ যুদ্ধে কামানের গোলার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তার দেহ। মাত্র ২১ বছরের বিবাহিত জীবন ছিল অহল্যার। তারপর তাকে পিতৃ স্নেহে নিজের বুকে আগলে রেখেছিলেন স্বয়ং মহারাজ মালহার রাও হোলকার। কিন্তু সেই সুখও তার অদৃষ্টে বেশি দিন স্থায়ী হলো না। ১৭৬৬ সালে চলে যান মহারাজ মালহার রাও। যুদ্ধে যাওয়ার আগে রাজ্যের প্রশাসনিক দায়ভার তিনি দিয়ে যান অহল্যার কাঁধে। কিন্তু একজন প্রশাসকের ভূমিকায় নিজেকে অবতীর্ণ করা এতটাও সহজ ছিল না। কারণ একজন পিতৃহীন স্বামীহীন নারীকে রাজ্যের শাসনভারের দায়িত্বে মেনে নেওয়ার মতো মানসিকতা ভারতের মাটিতে তখনও তৈরি হয়নি। তাই যা হওয়ার তাই হলো। আপনি ভীষণ ভরা ভুল করছেন তুকোজি। আরে হতে পারে আপনি মহারাজের দত্তক সন্তান, কিন্তু সন্তান তো আরে এই মুহূর্তে আপনার থেকে বেশি সিংহাসনের অধিকারী আর কেউ নয় সেনাপতি। বুঝলাম দেওয়ানজি, আমি মহারাজের দত্তক সন্তান, কিন্তু এই সিংহাসনের জন্য অনেক বেশি যোগ্য হলো অহল্যা। এর পিছনে কিছু কারণ আছে। ওনাকে অনেক কাছ থেকে দেখেছি আমি। শিবের আশীর্বাদ আছে ওনার উপর। তা না হলে কাশী সহ আশেপাশের অধিকাংশ শিব মন্দিরের পুনর্নির্মাণ ওনার হাত দিয়ে করাতেন না মহাদেব। তবে শুধু শিব মন্দির কেন, বৃক্ষরোপণ, রাস্তাঘাট তৈরি, দুর্গ নির্মাণ, পর্যটন এবং ডাক ব্যবস্থাকে আমূল পাল্টে দিয়েছেন। আমাদের কৃষি ঋণ মকুব করে প্রত্যেকটা সৈন্যকে আবার আমাদের সেনা দলে ফিরিয়ে এনেছেন হাসি মুখে। না হলে আমাদের দেশের শক্তি কোন তলানিতে ঠেকতো আপনার কোনো ধারণা আছে?
ওনার দান ধ্যানের ব্যাপারে আর কিছু বলার নেই। লোক মাতা উনি, শস্ত্র নয়, শাস্ত্রের পথে শাসনে উনি বিশ্বাসী। তবে ওনার শত্রুদের উপরে উনি যখন ক্ষুব্ধ হন, তখন তার ব্যবহার যে জায়গায় থাকে সেটা তার শত্রুরা খুব ভালো করেই জানে। कशा बदल बोलत आहेस तू कोजी? अरे तू कोजीदा होलकर যতক্ষণ ওর পাশে আছে ততক্ষণ ও সুরক্ষিত। আরে না হলে ওই তলোয়ার নিয়ে খেলা দেখানো মারাঠারা মায়ের পেটের থেকে শিখে আসে। আরে আপনার মহারানী কয়েকদিন আগে ওই মহেশ্বর শহরে গিয়ে ওখানকার কি শাড়ি নিয়ে সেখানকার তো তাঁতিদের দিন বদলের স্বপ্ন দেখে এসেছেন। ওই শাড়ি দিয়ে নাকি অর্থনীতি চাঙ্গা হবে। আরে মিয়া আধা বেড়া ঝোলওয়ায়। হেসে নিন দেওয়ানজি, হেসে নিন। প্রথমত আমি আপনার মতো জ্ঞানী নই, তবে এটুকু বুঝতে পেরেছি যে ওই মহেশ্বরী শাড়ি শুধু মধ্য ভারতে নয়, একদিন গোটা ভারতবর্ষের অর্থনীতিতে প্রভাব ফেলবে। আর দ্বিতীয়ত আপনি ওনার তলোয়ারের গতি সম্পর্কে এখনো অবগত নন দেওয়ানজি। আমি দেখেছি ওনাকে, উনি যখন ঘোড়ার উপরে বসে তরোয়াল অনুশীলন করেন, গলা শুকিয়ে আসে আমার। তাহলে ভাবুন ওই সময় শত্রুদের কি অবস্থা হয় দেওয়ানজি। আর একটা কথা, বাবা সাহেব যখন ওনাকে এই বাড়িতে এনেছেন, ওনার বিক্রম দেখেই এনেছেন। একজন সুশাসক বলতে যা বোঝায়, অহল্যাবাই হোলকার আমার কাছে ঠিক তাই দেওয়ানজি। আচ্ছা বেশ, তোর আমি সব কথা মেনে নিলাম। তোকে আমি তোর সব কথা মানলাম, কিন্তু ওর পুত্র মালেরা, হ্যাঁ, আরে ওদের দিনের পর দিন ওই প্রজাদের উপর পাশবিক অত্যাচার করে বিভাগে ঘুরে বেড়াচ্ছে, তখন ওনার কি পদক্ষেপ? নাকি তখন ওর অন্তরের মাতৃত্ব সব কর্তব্যকে ঢেকে দেয়? হ্যাঁ, আরে উনি জানেন না উনি সকল প্রজাদের মা। আচ্ছা টুকুজি, এই যে মন্দিরে যেসব পুরোহিতরা পুজো করতে আসে, তারা বাইরে তো জুতো রেখে দেয়। ওই জুতোর ভেতরে কাঁকড়া বেছে লুকিয়ে রেখে কি আনন্দ পায় মালেরা। ওই কাঁকড়া বিচের কামড়ে তো অনেক অনেক পুরোহিত আর্তনাদে চিৎকার করে ওঠে। আরে কেউ কেউ তো বিশ্বের দ্বারা সহ্য করতে না পেরে মারা যায় তৎক্ষণাৎ। তখন আর মানুষ কেন, এখন দেখি জীব জন্তু পশু পাখি সবাই ওর ছেলে এই বর্বরতা সন্ত্রস্ত। আরে তখন কি আপনার এই মহান রানীর বিচার ওই সরস্বতী নদী নিয়ে ভেসেছে? আমি জানি না ওই যুবরাজ মালেরাওয়ের এই মানসিক ব্যাধির কোন ওষুধ আদৌ আছে কিনা। তবে আমার বিশ্বাস মহারানী তার এই ব্যক্তিগত দুর্বলতাকে তার রাজ্য শাসনের মধ্যে কখনোই আনবেন না। তাই নাকি? আজকে চলি। আর হ্যাঁ, ঘাড়ের ওপর নিঃশ্বাস ছাড়ছে ব্রিটিশ রাজ। এই সময় আমাদের একসাথে থাকা খুব প্রয়োজন। আপনি গুরুজন, অনেক অভিজ্ঞতা আছে আপনার। এবার দেখুন আপনি যা ভালো বুঝবেন। তবে সিংহাসনের প্রতি আমার ভালোবাসা ছিল এবং থাকবে।
হয়েছে। যুবরাজ মানেরাও এক উন্মত্ত হাতির পায়ের তলায় চলে এসেছেন। কিছুতেই যে হাতির উন্মত্ততাকে ঠেকানো যাচ্ছে না। যুবরাজের আত্মনাদ আমরা সহ্য করতে পারছি না মহারানী। আপনি একবার অনুমতি দিন আমাদের সৈন্যরা প্রস্তুত। আপনি একবার আজ্ঞা দিলে এক্ষুনি আমরা আপনার যুবরাজের নিছক বিনোদনের জন্য যে সকল পুরোহিতেরা প্রাণ হারালো, কাকড়া বিছের জ্বালা সহ্য করতে পারবে তাদের আত্মনাদ আপনার কারণ কি পৌঁছেছে? পৌঁছয়নি। তাছাড়া যে কোনো মৃত্যুই দুঃখজনক। আমাদের বেরোতে হবে তুকজি। খরা দুর্ভিক্ষে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর কাছে যেতে হবে। ওদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য যদি আমাদের শস্য ভাণ্ডার ফুরিয়েও যায় তো অসহায় প্রাণগুলোকে বাঁচাতে হবে। তৈরি হন। আপনি চান আমি আসছি। তোমরা তোমাদের ঘরের মেয়েকে এতদিন যেভাবে আগলে রেখেছো সেভাবেই নিজের মাটি নিজের মাকে আগলে রাখার দিন বহু প্রতীক্ষার অবসান আজ। কারণ ব্রিটিশ বাহিনী তাদের এতদিনের মুখোশ ছেড়ে শেষমেশ যুদ্ধের পথ বেছে নিয়েছে। তারা এখানে ব্যবসা করতে আসেনি, এসেছে আমাদের মায়ের বুকে পা রেখে আমাদেরকে শোষণ করতে। তাই দুর্গের ওপারে আছে যারা, তারা দরজা ভেঙে ঢুকে আমাদের শোষণ করার আগে ওদের শরীর থেকে পা কেটে তারা দিন। ওদের লোহার আঘাতে আমাদের শরীর ভেদ করলেও তা সত্ত্বেও কিন্তু আমরা পা দিয়ে মাথা মুড়িয়ে দেবো, মনে থাকবে। সেই কামান যার গোলার আঘাতে তোমাদের মহারাজ বীর যোদ্ধা সর্দার খানের রায়ে দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আজ আমি যাবো সেই কামানের সামনে। দেখো গোলার আঘাত আমার শরীর ভেদ করতে পারে কিনা। আমার সঙ্গে যাবে তো? মনে রাখবে, মরবো না, মারতে যাবো। এক একটা ব্রিটিশের ঘর থেকে মাথা আলাদা করার দিন আজ। আমার সঙ্গে যাবে তো?
না, বসাই দুর্গ রক্ষা করতে পারেননি অহল্যা। কারণ যুদ্ধের অনেক আগে থেকেই অহল্যার রণকৌশল আর বসাই দুর্গের দুর্বল সব স্থানের নকশার হদিশ পেয়ে গিয়েছিল ব্রিটিশরা আগে থেকে। কে দিল হদিশ? বাইরের লোকেরা ছুরি মারলে রক্ত ঝরে, কিন্তু কাছের মানুষেরাই যখন বিশ্বাসঘাতকতা করে তবু উনি তো থেমে যাওয়ার মানুষ নন। এত কাছের মানুষের মৃত্যু যাকে টলাতে পারেনি, ওই ব্রিটিশ তার কি করবে? এরপর থেকেই যতদিন অবধি তিনি বেঁচে ছিলেন, শেষ দিন অবধি তার একটাই লক্ষ্য ছিল ব্রিটিশদের এখান থেকে তাড়ানো। ধীরে ধীরে তিনি শুরু করলেন সমগ্র পশ্চিম ভারত ও মধ্য ভারতকে এক সূত্রে গাঁথার কাজ এবং মালবা রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করার কাজ। ছত্রপতি শিবাজী রায়ের পর একমাত্র তিনিই ছিলেন এমন একজন নারী যিনি ব্রিটিশদের সামনে শক্ত দেওয়াল হয়ে দেখা দিয়েছিলেন। একদিকে অশ্বের রেশাধ্বনি, আর একদিকে হাতির হুঙ্কার, একদিকে সহস্র তরবারি ঝনঝন শব্দ, এবং অন্যদিকে শিবের ডমরু। রণং দেহি দেবী হয়ে নিজেকে সাজিয়ে তুললেন লোকমাতা অহল্যা। জানি না ভারতবর্ষের মাটিতে তাকে কখনো কেউ মনে রাখবে কিনা, বা কতদিন কেউ মনে রাখবে, কিন্তু এমন একদিন আসবে যেদিন সমগ্র ভারতবাসী ওনার জয়গান গাইবে।
এতক্ষণ মঞ্চস্থ হলো নাটক লোকমাতা অহল্যা দেবী। ভাবনা ও পরিকল্পনা রুদ্রনীল ঘোষ, নাট্যরূপ ও পরিচালনা শান্তনু নাথ, পরিবেশনা রাজ্য সাংস্কৃতিক সেল। আমি মঞ্চে নাট্যরূপ ও পরিচালনা যিনি করেছেন শান্তনু নাথকে একটু ডেকে নেব। সেই সঙ্গে আমি ডেকে নেব ভাবনা ও পরিকল্পনা যিনি করেছেন আমাদের রাজ্য কালচারাল সেলের কনভেনর রুদ্রনীল ঘোষ মহাশয়কে। মঞ্চে আমি ডেকে নেব পুণ্যশ্লোক অহল্যাবাই হোলকার জন্ম ৩০শতবার্ষিকী উদযাপন সমিতির কনভেনর দেবশ্রী চৌধুরী মহাশয়াকে। আমি কি করবো? আচ্ছা, মাইকটা আবার বসো, যাও দিদির সামনে যাও। নাম কি? ছোট বড় দুজনের নাম কি? ছোট ছোট আর বড় অহল্যাবাই, যে ছোট হলো অস্মিতা আর বড় হচ্ছে। একটু অভিনেতাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই সবার সাথে। আসলে আমাদের থিয়েটারের একটা নিয়ম আর কি। আচ্ছা, মানে খুব আনুষ্ঠানিকভাবে আমরা সবটা প্ল্যান করতে পারিনি, কারণ 4 দিনের প্রোডাকশনটা উঠেছে। মাত্র 4 দিনে, মাত্র 4 দিন। অস্মিতা চট্টোপাধ্যায়। ছোট অহল্যা, এবারে বড় অহল্যা ফিরদৌসী বসু। মানে গত 8-9 দিন ধরে যেভাবে বসা আবার বসা, ঝগড়া ঝাঁটি তর্ক আলোচনা, মানে সবটা মিলিয়ে আমি এবং রুদ্রনীল ঘোষকে উত্তরীয় আমাদের কনভেনার এই প্রোগ্রামের দেবশ্রী দিচ্ছেন। রুদ্রনীল ঘোষকে কালচারাল সেলের কনভেনার। আমি রুদ্রদাকে কিছু বলবো না, রুদ্রদা একটু আমাদের লড়াইয়ের কথাটা একটু বলুক। এবার যারা আমাদের প্রথমে পরিচয় করাবো, একটু সবাই একটু কষ্ট করে 2 মিনিট থাকবেন। পরিচালকের 2 লাইনের কথা আছে, আমারও 2 লাইনের কথা আছে, একদম আপনাদের জন্যই। তার আগে যারা অভিনয় করেছেন তাদের সঙ্গে একটুখানি শান্তনু পরিচয় করে দেবে। একটু পরিচয় করে দিচ্ছি। সুকান্ত সাহা, ঔরঙ্গজেব প্রবীর মণ্ডল, কল্লোল দাস, সৌমি সাহা, স্নেহাশিস দে, অনন্যা দত্ত, রূপা শিকদার, পিনাকি ধর, সুমিত কুন্ডু, ফিরদৌসী বসু, অস্মিতা চট্টোপাধ্যায়, রূপসা ঘোষ, কল্যাণী বিশ্বাস, মৌমিতা সরকার, শুভ্র মজুমদার, শানু মণ্ডল, তুষার বাগচি, মনীন্দ্র প্রামাণিক, সুব্রত দেব শর্মা, সৌভিক পোদ্দার, গণেশ দাস, দেবাশিস বিশ্বাস, প্রবীণ অভিজ্ঞ আমাদের গার্জেনের মতো নাট্য ব্যক্তিত্ব। আমি একটু জোরে করতালি দিতে বলবো আপনাদের দেবাশিস বাবুর জন্য। প্রথমে আমাদের